টুয়া, অক্ষরগুলো সুন্দর করে লেখো সোনা। দুষ্টুমি করছো কেন? টুয়া তবুও মৃন্ময়ীর মুখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। তারপর ফোকলা মুখে হেসে বলে, তোমায় খুব সুন্দর লাগছে মৃন্ময়ী। থতমত খায় মৃন্ময়ী। এই মেয়ে এত পাকা পাকা কথা। তার নামটাকেও ইন্না লিল্লাহ করে দিচ্ছে। নামের কথা মনে পড়তেই ভার্সিটির হুমকি ধামকির কথা মনে পড়ল। কষে এক গালি লাগালো শ্রান্তকে। এই লোকের আশেপাশে আর কখনোই মৃন্ময়ী যাবে না, আর না পিছনের গেট দিয়ে ভার্সিটি যাবে। অভদ্র লোক কোথাকার, তাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। টেবিলে নাস্তা রাখলেন টুয়ার মার্টিনা বেগম। সেই শব্দ ভাবচ্যুত হল মৃন্ময়ীর। চোখ তুলে তাকালো সে। টিনা বেগম পাশে বসে গলা উঁচিয়ে টুয়ার খাতা দেখল, তারপর মৃন্ময়ীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি মনে হচ্ছে মৃন্ময়ী, পারবে তো এই সপ্তাহে? মৃন্ময়ী জোরপূর্বক হাসল। বাচ্চাকে এক সপ্তাহ যাবৎ স্বরবর্ণগুলো শেখানোর চেষ্টা করছে, তবে টুয়ার দুষ্টমির কাছে মৃন্ময়ীর রাগ যেন কিছুই না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাগও করতে ইচ্ছে করে না, তাই কিছু বলতেও পারে না। মৃন্ময়ী গড়িমসি করে বলে, সময় লাগবে হয়তো আন্টি, বাচ্চা মানুষ তো। তা তো বুঝলাম, এমনি পড়ালেখার মাথা কেবল। এবার পড়ল মহা বিপদে। বাচ্চা মানুষ পড়াচ্ছে এই কিছুদিন ধরে, এর মাঝে চাপ দিচ্ছে, এখন আবার জিজ্ঞেস করছে পড়ালেখার মাথা কেমন। কি উত্তর দেবে খুঁজে পেল না মেয়েটা, তবুও মুখে হাসি ফুটিয়ে বলে, ভালো আন্টি, বয়সের সাথে সাথে কেয়ার করলে আরো ভালো করবে। আন্টি বোধ হয় প্রশংসা শুনে খুশিই হলেন। গল্পের ঝুড়ি খুলে বসলেন সে। এর মাঝে আবার চেঁচিয়ে মৃন্ময়ীকে বলে, এই মৃন্ময়ী, খাচ্ছ না কেন? খাও খাও, আজকে মনে হয় একটু লেট করে এসছো, তাই না? মৃন্ময়ী আবারও জোরপূর্বক হাসল, তারপর মাথা নাড়িয়ে বলে, জি আন্টি, লাইব্রেরি কিছু বই নিতে যেয়ে একটু লেট হয়ে গেছে। কথাটা বলেই আবারও ঘড়িতে সময় দেখল মৃন্ময়ী। তারপর বলে, আজকে কিছু খেতে ইচ্ছে করছে না আন্টি। তারপর টুয়ার খাতা এনে আন্টিকে দেখিয়ে বলে, 3টা অক্ষর দিয়ে গেলাম, এগুলো লিখিয়ে রাখবেন আন্টি, আমি আজকে উঠি। কথাটা বলেই মৃন্ময়ী ব্যাগটা নিয়ে উঠে যায়। আসলেই আজকে দেরি করে ফেলেছে। টুয়ার বাসায়ও আজকে বেশি সময় ছিল। টিনা আন্টির কথার তোর এত বেশি। একটা হতাশ শ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নেমে এসে বাসার সামনে থেকেই রিকশায় উঠে গেল। এমনি সময় হেঁটেই আসা যাওয়া করে, তবে আজকে দেরি হবার কারণে রিকশা পন্থা ব্যবহার করতে হয়েছে। রিকশায় উঠতেই একটা লম্বা শ্বাস টানে মৃন্ময়ী। আজকে সবকিছুই যেন বিরক্ত লাগছে। কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে কে জানে, সব বিরক্ত। বাসার সামনে এসে রিকশা থামতেই ভাড়া মিটিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে মৃন্ময়ী। পথিমধ্যে বাড়িওয়ালা খালার সাথে দেখা হয়। পান খাওয়া দাঁত বের করে মৃন্ময়ীকে দেখে হাসল তিনি। তা দেখে মৃন্ময়ীও হাসার চেষ্টা করল। খালা এগিয়ে এসেই জিজ্ঞেস করে, আইজকা এত দেরি কেন? সন্ধ্যা নামছে কতক্ষণে? মৃন্ময়ী হাসল। তারপর ব্যাগ থেকে বাসা ভাড়ার টাকা বের করে খালার দিকে এগিয়ে দিয়ে বলে, ভার্সিটি থেকে বের হতে হতে দেরি হয়ে গেছে খালা। ভালো আছেন? খালা টাকা পেয়ে আবারও মিষ্টি হাসল। তারপর বলে, হ ভালো, তুমি ভালো আছোনি? মৃন্ময়ী মাথা নাড়িয়ে হাসল। এর মধ্যে নিজের মুঠোফোন বেজে উঠল। মৃন্ময়ী জানে কে কল দিয়েছে, তাই খালার থেকে বিদায় নেয়। একটু মিথ্যে কথা বলতে হবে আজকে তাকে, তাই লম্বা একটা শ্বাস টেনে নিয়ে নিজেকে প্রস্তুত করে। হাতে ফোন হাতে নিয়েই দ্রুত পা চালিয়ে ফ্ল্যাটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। তারপর ধীরে শরীর থেকে ওড়না খুলে তা বিছানায় রাখে, সাথে হাতের বই ও ব্যাগ টেবিলে রাখে। তারপর একটা ঢোক গিলে কল রিসিভ করে দ্রুততার সঙ্গে সালাম দিল। ওপর পাশ থেকে সালামের জবাব নিয়ে গম্ভীর নারীকণ্ঠে জিজ্ঞেস করেন, আজকে এখনো কল দিলে না যে? ঢোক গিলল মৃন্ময়ী, তারপর জোরটা নিয়ে বলে, আসলে আম্মা, ভার্সিটির লাইব্রেরি থেকে কিছু বই কালেক্ট করেছি, তাই দেরি হয়ে গেছিল। তারপর টুয়াকে পড়িয়ে বাসায় ফিরে ফ্রেশ হয়ে রান্না বসালাম, আর তখনই আপনার কল এলো। মরিয়ম বেগম কপাল কুঁচকায়, তারপর আবারও গম্ভীর কণ্ঠে বলে, এটা তো নতুন নিয়ম নয় মৃন্ময়। তাহলে আজকে গলিয়ে ফেলছো কি করে? ভুলে যাচ্ছ সব রুলসের কথা?
গলায় স্বরের সাথে শরীর কাঁপন ধরে মৃন্ময়ী তবুও নিজেকে শক্ত ও স্বাভাবিক রেখে জবাব করে, তেমন কিছু নয় আম্মা, আপনি বেশি চিন্তা করছেন। পড়ালেখা ছাড়া উল্টোপাল্টা কিছু করা তো দূর, ক্লাসে কারো সাথে সখ্যতা পর্যন্ত আমার নেই। আশ্বস্ত হয়েও যেন হলেন না মরিয়ম বেগম। তারপর কণ্ঠে খাদে নামিয়ে জিজ্ঞেস করে, ওখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? আবারও মনে মনে ঘাবড়ে ওঠে মৃন্ময়ী, আজকে সারাদিনের সব অঘটনের কথা মনে পড়তেই। তবুও নিজেকে সামলে বলে, অসুবিধা হবে কেন আম্মা, পড়ালেখা করতে এসেছি, পড়ালেখা করব, বাড়তি কোনো ঝামেলায় জড়ালে না সমস্যা হবে। এবার মেয়ের জবাবে আশ্বস্ত হলেন তিনি। তাই কিছুটা খুশি মুখে জিজ্ঞেস করে, কি রান্না করছো? একা একা কি যে রান্না করো? কতবার বললাম কোনো হেল্পিং হ্যান্ড হেল্পের জন্য নিয়ে নিতে, না, মেয়ে আমার কোনো কথাই শুনছে না। মৃন্ময়ী গাঢ় হাসল, তারপর খাবারের কথা বলে বলে, আপনার মেয়ে যথেষ্ট পারে আম্মা, আমার কাউকে দরকার নেই। মেয়ের জবাবে সন্তুষ্ট হলেন মরিয়ম বেগম। মৃন্ময়ী কিছু একটা ভেবে বলে, বাসার সবাই কেমন আছে আম্মা? ভালো, আব্বা ভালো আছে, বাজারে গেছে। মুনিম পড়ছে। আসবি কবে? পরীক্ষা শেষ হলেই আসবো আম্মা, চিন্তা করবেন না, কোনো সমস্যা হলেও জানাবো। এই শোন না, বলুন, তোর বড় মামু আর তোর ভার্সিটি তো একই শহরে, ওদের বাসা থেকে কিছুদিন বেরিয়ে আয়। তুই চাইলে কিন্তু ওদের সাথেও থাকতে পারিস। আমি কি ওদের কথা বলে দেখব? হতাশ শ্বাস ত্যাগ করে মৃন্ময়ী। তবে সে জবাব দেবার পূর্বেই মরিয়ম আবারও নিজের উৎকণ্ঠা উতলা হয়ে বলে, কি হলো মৃন্ময়, কথা বলছিস না কেন? ওদের বাসায় যাবি? কোনো দরকার পড়বে না আম্মা, এখন রাখছি। কথাটা বলেই কল বিচ্ছিন্ন করে মৃন্ময়ী। তারপর ধপ শব্দ করে বিছানায় শুয়ে পড়ে। ফ্রেশ হওয়া লাগবে। শরীর চিটচিট করছে, অথচ আজকে যেন শরীর সাই দিতে চাইছে না তাকে। একটা লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করে ফেলে মৃন্ময়ী। ছোট থেকে কলেজ পর্যন্ত গ্রামেই বড় হয়েছে সে। গ্রামের নাম করা কয়েক বাড়ি থাকলে সে কয়েক বাড়ির মধ্যে মৃন্ময়ীদের বাড়িও আছে। গ্রামে তাদের নাম নিলে যে কোনো মানুষ বলে দেবে তাদের বাড়ি কোন দিকে। আর মৃন্ময়ীদের কনজারভেটিভ রক্ষণশীল পরিবার হবার বদৌলতে কোথাও যাওয়া কিংবা বাড়ির বাহিরে থাকা কখনোই অনুমতি দেওয়া হতো না তাকে। তার উপরে বংশের প্রথম সন্তান বলে কথা। কত বুঝিয়ে শহরে এসেছে পড়তে। গ্রাম থেকে এখনো শহরে আসার জন্য মেয়েরা স্বপ্ন দেখে। সেখানে মৃন্ময়ী সেই স্বপ্ন চোখে নিয়ে এখানে পড়তে এসেছে। যত যাই হোক, এই স্বপ্ন তাকে পূরণ করতেই হবে। যারা বলেছে শহরে গেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, মেয়ে মানুষদের একা ছাড়তে নেই, তাদের দিয়ে কিছুই হবে, তাদের দেখিয়ে দিতে হবে। আর এত বাধা ধরা নিয়ম ভেঙে যেহেতু সে অতিক্রম করে শহরে পড়তে এসেছে, মন দিয়ে সে পড়াশোনা করবে, চলবে।